আসসালামু আলাইকুম বন্ধুরা। যুদ্ধক্ষেত্রে মানুষ রূপে এক ঘোস্ট, যাকে কেউ কখনো দেখেনি, যার কোনো ছবি তোলা যায়নি, শুধু বেঁচে যাওয়া আহত সৈনিকদের থেকে জানা যায় সে নাকি একাই শত শত সৈনিকদের হারিয়ে দিতে পারে, যার তীব্রতা আর ক্ষিপ্রতা দেখে সৈনিকরা প্রচণ্ড ভয় পেত যে একা একাই এমন সব মিশন করছিল যা ছিল অসম্ভব। হতে পারে সে একজনই যোদ্ধা, নয়তো তারা হয়তো কোনো একটা গ্রুপ। কেউ এসব ব্যাপারে কিছু জানে না, শুধু জানে যে এশিয়ান এই ঘোষ যোদ্ধাকে সবাই ভয় পাওয়া উচিত। এমনই এক ওয়ার্নিংয়ের মাধ্যমে আজকের এই গল্পটা শুরু হয়। এই সিনেমার অ্যাকশন এতটাই দুর্দান্ত ছিল যে জাপানে এই জাপানি জন উইক নামে ডাকা হয়। তো গল্পের শুরুতে আমরা দেখতে পারি একদল ভিনদেশি যোদ্ধারা খবর পেয়েছে যে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের ভিতরে একজন ঘোষ যোদ্ধা রয়েছে। তাই তারা এক বিশাল মিশন পরিচালনা করছিল সেই ঘোষ যোদ্ধাকে ধরার জন্য। কিন্তু তাকে ধরা যদি এতটাই সহজ হতো তাহলে তো তার নাম ভয়ঙ্কর যোদ্ধাদের তালিকায় আসতো না। তো যথারীতি লুকিয়ে লুকিয়ে সে ভয়ঙ্কর যোদ্ধা একাই সবগুলো সৈনিকদের মারতে থাকে, আর এভাবে সে এক প্লাটুন সৈনিকদের মেরে এই জায়গা থেকে চিরতরে পালিয়ে যায়। এরপর আমাদের জাপানের একটি গ্রাম দেখানো হয়, যেই গ্রামের ফাঁকা রাস্তার ধারে একটি বাচ্চা মেয়ে আনমনে হেঁটে যেতে থাকে। পথিমধ্যে সে একটি দুর্ঘটনায় মারা যাওয়া কুকুরকে দেখতে পায়। বাচ্চাটা সেই কুকুরটাকে নিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে দাফন করে দেয়। এরপর সে সোজা চলে যায় একটি দোকানে, যেখানে হঠাৎই তার পেছনে হাজির হয় এক লোক। আর এখানে আমরা জানতে পারি যে এই লোকটার নাম তোশিরো। সে এই বাচ্চা মেয়েটাকে দত্তক নিয়েছে। মেয়েটির নাম ছিল সত্যি। সে তোশিরোকে আঙ্কেল বলে ডাকতো। তারা একে অপরকে অনেক ভালোবাসতো, আর এখন তারা শহরতলিতে এই দোকানটা চালিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করত। কিন্তু তোশিরোও ছিল অনেক রহস্যময় একটি চরিত্র। সে রাতে ঠিকমতো ঘুমাতে পারতো না। অদ্ভুত রকমের দুঃস্বপ্ন তাকে ঘুমাতে দিত না। সে একা থাকতেই বেশি পছন্দ করত, আর মাঝে মাঝে তার কাজকর্মের মাধ্যমে সে তার অতীত জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে স্তব্ধ হয়ে যেত। আর এখানেই তোশিরোর দুঃস্বপ্নগুলো দেখে আমরা বুঝতে পারি যে তোশিরোই ছিল সেই ভয়ঙ্কর ঘোষ যোদ্ধা। সে নিজের মানসিক অবস্থা ঠিক করার জন্য সাথীকে দত্তক নেওয়ার পাশাপাশি একজন ডক্টরের পরিচর্যাতেও ছিল। আজকে সে আবার এসেছে সেই ডক্টরের সাথে দেখা করতে। তোশিরো ডক্টরকে বলে, আমি রোজ ঘুমানোর পর স্বপ্ন দেখি যে আমি শত শত মানুষকে মেরে ফেলছি, কিন্তু আমার ভিতরে কোনো অনুশোচনা কাজ করে না। কিন্তু এটা কেন? ডক্টর বলে যে আপনি কি কখনো নিজের মৃত্যুর কথা ভেবেছেন? তোশিরো বলে যে না, আমার তো মৃত্যুর অভিজ্ঞতা নেই, তাই কখনো মৃত্যু নিয়ে ভাবা হয়নি। ডক্টর বলে যে নিজের মৃত্যুকে উপলব্ধি করতে শিখুন, তাহলে অন্যের জীবনের দাম আপনি বুঝতে পারবেন। এদিকে সাথী আজকে এসেছে হাসপাতালে কেনজি নামের একজন আহত লোকের সাথে দেখা করতে। এই ছেলেটি তোশিরোর খুবই ভালো বন্ধু ছিল। সে তার মুখে আঘাত পেয়েছে এবং কোমরের নিচ থেকে প্যারালাইজড হয়ে গিয়েছিল। সাথী কেনজিকেও আঙ্কেল বলে ডাকতো। আজকে তারা দুজন হাসপাতাল থেকে বেশ দূরে সুন্দর একটি জায়গায় ঘুরতে চলে যায়, যেখানে তাদের সাথে দেখা করতে তোশিরো চলে আসে। তোশিরো কেনজিকেও অনেক ভালোবাসতো, কারণ একটি মিশন করার সময় কেনজি তাকে বাঁচাতে গিয়ে এমন আহত হয়েছিল। তো যাই হোক, দেখা সাক্ষাৎ শেষ করে তোশিরো সাথীকে নিয়ে বাড়ি ফিরছিল। তখনই সে রাস্তার মাঝখানে কয়েকজন সন্দেহজনক লোককে দেখতে পায়। তাই সে সাথে সাথে সাথীকে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে চলে যায় এসব কিছু দেখার জন্য। আর এখানে সেই বিখ্যাত সিন চলে আসে, যেখানে তোশিরোকে পেছন থেকে জিম্মি করা হলেও চোখের পলকে সে মেয়েটাকে মেরে এগিয়ে যেতে থাকে। আরেকজন লোক তাকে গুলি করলেও তোশিরো বুলেট টস করে সেই লোকটার গলায় একটি কলম গেঁথে দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। আর এত কিছু যে হয়ে গেল উপস্থিত লোকেরা কিছুই বুঝতে পারে না। এদিকে সাথী তখন বাড়িতে ফিরে গিয়েছিল, আর হঠাৎই একজন ভয়ঙ্কর লোক এসে সাথীর মাথায় হাত বুলিয়ে যায়। আর কিছুক্ষণ পরেই তোশিরো বাড়ি ফিরে আসে। এরপর আমরা একজন মেয়ে হিটম্যানকে দেখতে পাই, যে কিনা দুর্দান্তভাবে মানুষ মারতে পারে। সে লিফটের ভিতরে দুজন ছেলেকে মেরে ফ্যান্টম নামের একজন লোকের সাথে দেখা করতে আসে। আর এখানে আমরা বুঝতে পারি যে এসব কিছু হচ্ছে কেন। আসলে ফ্যান্টম নামের একজন প্রাক্তন কমান্ডার ছিল, যার আন্ডারে একসময় তোশিরো সহ আরও অনেক কমান্ডার কাজ করত। তোশিরো ফ্যান্টমের দল ছেড়ে হঠাৎই স্বাভাবিক জীবনযাপনের সিদ্ধান্ত নেয়, কিন্তু এই ব্যাপারটা ফ্যান্টমের কাছে দেশদ্রোহিতার মতো মনে হয়। এটা একজন কমান্ডারের আদর্শের বিপরীত ছিল। তাই সে তোশিরোকে মারার জন্য অনুগত কমান্ডারদের পাঠিয়েছিল। আর আমরা তো দেখেছি যে তোশিরো তাদেরকে কিভাবে মেরে ফেলেছে। তাই ফ্যান্টম কমান্ডারদেরকে নিয়ে নতুন আরেকটা টিম বানাতে থাকে তোশিরোকে মারার জন্য, যাদের মধ্যে ছিল শিয়াল, ঈগল, টাইগার ইত্যাদি কোড নেম সম্বলিত বিভিন্ন কমান্ডো। এদিকে তোশিরো সাথীকে নিয়ে তার এক বন্ধুর হোটেলে বসে
খাচ্ছিল। তখন টিভিতে সেদিনের ঘটনার খবর দেখানো হয় যে রাস্তার মাঝে অজ্ঞাতনামা একটি মেয়ে এবং একটি ছেলের লাশ পাওয়া গিয়েছে। এসব কিছু দেখে তোশিরো বোঝা যায় যে তাকে মারতে এখন আরও লোক আসবে, তাই সে সাথীকে তার বন্ধুর কাছে রেখে নিজেই দোকানের দিকে যেতে থাকে। আর প্রতিমধ্যে আমরা দেখতে পাই যে বেশ কয়েকজন এসেছিল তোশিরোকে মারতে। এখানে এক অদ্ভুত স্টাইলে ফাইট করে তোশিরো সবাইকে মেরে ফেলে। তারপর সে দোকানে গেলে সেখানেও ফ্যান্টমের সেই কমান্ডো গ্রুপ চলে আসে তোশিরোকে ধরতে। খুবই স্বাভাবিক স্টাইলে তোশিরো এক এক করে সবাইকে মারতে থাকে। তারা কেউ তোশিরোর ক্ষিপ্রতার সামনে টিকতেই পারছিল না। আর এভাবেই সবগুলো শত্রুকে মারার পর তোশিরো নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে থাকে। আর তখনই তার দোকানে দুজন ছেলে চলে আসে, যাদেরকে তোশিরোর বন্ধু কেঞ্জি পাঠিয়েছিল তোশিরোকে সাহায্য করার জন্য। এই ছেলেরা সাধারণত লাশ গুম করার কাজ করত। তো ছেলেগুলোকে বলে লাশগুলোকে দেখে যেন ভয় পেও না, এটা বলে সে ছেলেগুলোকে কাজ দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সেই দুইজন ছেলে কাজ শেষ করে কেঞ্জির কাছে ফিরে এসেছিল। তারা বলে যে বস, ওই তোশিরোকে বাঁচাতে গিয়েই তো আপনার এই অবস্থা, তাহলে ওকে নিয়ে কেন এত চিন্তা করেন আপনি? কেঞ্জি ওদেরকে মারতে মারতে বলে, তোশিরোর জন্য যদি আমি মরেও যাই তাতে আমার কোনো কষ্ট নাই, তোমাদের ওকে সাহায্য করতে পাঠিয়েছি, তাই চুপচাপ কাজে মন দাও। এদিকে তোশিরো বাইরে ছিল বলে একটা টেলিফোন বুথ থেকে সাচিকে কল দেয়। তারা দুজন যখন গল্প করছিল তখন সেখানে হামলা করে সেই লেডি হিটম্যান। সেই ছোট্ট টেলিফোন বুথের মধ্যে তাদের লড়াই শুরু হয়ে যায়। তোশিরো প্রাণপণ চেষ্টা করে যেন ফোনের ওপাশে সাথী এসব কিছু জানতে না পারে। আর ফাইনালি সে ওই মেয়েটার গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর তোশিরো আসে তার বন্ধু কেঞ্জির সাথে দেখা করতে, কারণ সে বুঝে গিয়েছিল যে যুদ্ধ এখানে শেষ হবে না, তাই সামনে যুদ্ধ করার জন্য তার সাহায্য লাগবে। তাই সে কেঞ্জির কাছে থেকে তার পাঠানো সেই দুজন ছেলের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায়। কেঞ্জি বলে যে ম্যাক্স খুবই অভিজ্ঞতা সম্পন্ন একটা ছেলে, কিন্তু মাতারু নামে যে ছেলেটি এর আগে কখনো মিশন করেনি, জানি না ও কেমন কাজ করতে পারবে। এদিকে ম্যাক্স আর মাতারু বসে বসে গল্প করছিল যে এসব কিছু কেন হচ্ছে। ম্যাক্স বলে যে ফ্যান্টম আসলে নিজের কমান্ডোদের মাধ্যমে পৃথিবীব্যাপী ইন্টারন্যাশনাল ক্রাইম করত, যেমন বিচার বহির্ভূত হত্যা, গণহত্যা, বন্দি বাচ্চাদের ব্রেইন ওয়াশ করা ইত্যাদি। এসব কারণে তোশিরো চিরতরে ফ্যান্টমের দল থেকে বিদায় নেয়, কিন্তু ফ্যান্টমের কাছে এটা তাকে অপমান করার সামিল হয়ে যায়। তাই সে প্রতিশোধ পরায়ণ হয়ে এখন তোশিরোকে মারতে উঠে পড়ে লেগেছে। তো যাই হোক, আমাদের এত কিছু ভেবে লাভ নাই। কেঞ্জি আমাদেরকে বলেছে তোশিরোকে কাভার দিতে, আমরা ব্যাস এই কাজটাই মনোযোগ দিয়ে করব। এদিকে আমরা ফ্যান্টমকে দেখতে পাই যে ডার্ক নামের একজন ভয়ঙ্কর কমান্ডোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আসলে ডার্ক এবং ঘোষ দুজনেই একসময় খুব ভালো বন্ধু ছিল, কিন্তু দুজনের নীতি আলাদা হওয়ার কারণে তারা একে অপরকে ছেড়ে চলে যায়। আর এখন ডার্কের সাথে কথা হলে সে ফ্যান্টমকে জানায় যে ঘোষ তথা তোশিরোকে আমি নিজ হাতে মারব, তুমি আমাদের মাঝে আসবে না। এদিকে তোশিরো নিজেও এক ভয়ঙ্কর যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে। সে তার বন্ধু দিয়া সেই দুজন ছেলের সাথে প্ল্যান করে যে ফ্যান্টম তাদের ওপর হামলা করার আগেই তারা ফ্যান্টমের ওপর হামলা করে তাকে মেরে ফেলবে। তো প্ল্যান করার এক পর্যায়ে হঠাৎ বাড়িতে থাকা বাচ্চা মেয়ে সাথীকে কিডন্যাপ করতে সেখানে ফ্যান্টমের একজন লোক চলে আসে। তো কিছুক্ষণ পরেই তোশিরোর বন্ধু তাকে কল করে বলে যে সাচিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে তোশিরো বলে যে চিন্তা করিস না, সাচি আমার কাছেই আছে। আসলে ফ্যান্টম ভেবেছিল যে সাচির মাধ্যমে সে তোশিরোকে ধরে ফেলবে, কিন্তু এটা সম্পূর্ণ তোশিরোর প্ল্যান যে সে সাচির মাধ্যমে ফ্যান্টমকে খুঁজে তাকে মেরে এর ঝামেলা চিরতরে শেষ করে ফেলবে। এদিকে ফ্যান্টম সাচিকে বলে যে তুমি কি জানো, তুমি আর তোমার চাচ্চু কিন্তু একই। আমি তোমার আঙ্কেলকেও একসময় ব্রেন ওয়াশ করেছিলাম, কিন্তু তোমাকে ব্রেন ওয়াশ করার আগেই তুমি তোশিরোকে আঙ্কেল বলে ডাক দিয়েছিলে, তাই সে তোমাকে বাঁচিয়ে নিয়ে আমাকে ধোঁকা দিয়ে গেছে, কিন্তু এখন আমি তোমাদের কাউকে ছাড়বো না। এদিকে সাচির মাধ্যমে তোশিরোর ফ্যান্টমের লোকেশন পেয়ে গিয়েছিল। সে জাপানের একটি পাহাড়ি জঙ্গলের মাঝে নিজের হাই সিকিউরিটি আস্তানার ভিতর ছিল। আর ততক্ষণে তোশিরো তার সহকর্মী দুজনকে নিয়ে সেই জঙ্গলে পৌঁছে যায়। বলে রাখা ভালো যে এই ঘটনার পর থেকে সিনেমায় আর তেমন কোনো গল্প নাই, পুরোটাই অ্যাকশান। একটানা 40 মিনিটের অ্যাকশন এর আগে আমি কোনো মুভিতে দেখিনি। তো যাই হোক, তারা জানতো যে এখানে প্রায় 200 জন অস্ত্রধারী সৈনিক রয়েছে আর তারা মাত্র 3 জন। কিন্তু তোশিরো বলে যে আমার জন্য এরা কিছুই না, তোমরা শুধু আমাকে কাভার দাও। এটা বলেই তারা যুদ্ধ শুরু করে দেয়। তোশিরো একাই সবাইকে মারতে থাকে আর ম্যাক্স এবং মাতারু তাকে কাভার করতে থাকে। তবে এসব মারামারির মধ্যে চোখ মুখ ঢাকা একজন অচেনা সৈনিক ফ্যান্টমের সৈনিকদের মেরে তোশিরোকে সাহায্য করছিল। এটা কে ছিল তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এদিকে কাভার দিতে দিতে মাতারু যখন কিছুটা একা হয়ে পড়েছিল তখন একটা বাচ্চা মেয়ে তার উপর হামলা করে দেয়। মাতারু মেয়েটাকে বাচ্চা ভেবে তাকে ছেড়ে দেয়, কিন্তু সে জানতো না যে এই মেয়েটা ফ্যান্টমের তৈরি করা একজন ব্রেন ওয়াশ কিলার, যে কিনা মাথা দিয়ে মারতে মারতে সেখানেই তাকে মেরে ফেলে।
তবে মৃত্যুর আগে ছেলেটা বলে, কেনজি ভাই আমাকে মাফ করে দিও, আমি তোশিরোকে রক্ষা করতে পারলাম না। এদিকে তোশিরো ততক্ষণ দুজন অভিজ্ঞ সৈনিকের মুখোমুখি হয়েছিল। এই দুজন তাকে কিছুক্ষণ টেক্কা দিলেও তোশিরো নিজের স্পেশাল টেকনিকের মাধ্যমে এই দুজনকেও মেরে ফেলে। আর তখনই তার সামনে আসে সেই বাচ্চা মেয়েটা, যে কিনা মাত্রই মাতারুকে মেরে ফেলেছে। তোশিরো মেয়েটার গায়ে রক্ত দেখে বুঝে যায় এই মেয়েটা নিশ্চয়ই কাউকে মেরেছে। বাচ্চা মেয়েটা তোশিরোর ওপর হামলা করে দেয়, কিন্তু রীতিমতো খড়কুটোর মতো তোশিরো তাকে মারতে থাকে। মেয়েটা কিছুতেই না পেরে নিজের বুকে বাঁধা বোমটা অ্যাক্টিভ করে দেয়, কিন্তু তোশিরো ততক্ষণে বোমা তার কেটে দিয়েছিল। আর এবার সে মেয়েটাকে মেরে এগিয়ে যেতে থাকে। এবার সে নিজের স্পেশাল একটি কুড়াল হাতে নিয়ে নেয়, আর সে একাই একসাথে প্রায় 10-15 জন সৈনিকের সাথে লড়াই করতে থাকে। এই সবগুলো বন্দুকধারীকে মারতে না মারতেই সামনে আরও 10-15 জনের একটি দল চলে আসে। এই দলের ছুরি নিয়ে চলে আসে, কিন্তু তোশিরো আবারও একটি ছুরি নিয়ে প্রস্তুত হয়ে যায়। আবারও এক ভয়ঙ্কর লড়াই শেষে তোশিরো সবাইকে মারতে সক্ষম হয়। তখন তার পেছনে সেই লোকটা চলে আসে যে এতক্ষণ ফ্যান্টমের লোকদেরকে মারছিল। এই লোকটা ছিল ডার্ক নামে সেই কমান্ডো, যে কিনা অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু তোশিরো তার বন্ধুকে ছেড়ে একটি বাচ্চা মেয়ের জন্য সকল কাজ ছেড়ে চলে গিয়েছিল। ডার্ক এখানে এসেছিল তোশিরোকে নিজ হাতে মারতে, কিন্তু সে এখন তাকে কিছুই বলে না। এদিকে ফ্যান্টম সাথীকে গল্প শোনাচ্ছিল যে তোমার চাচা তোশিরো, ওকে ঘোস্ট নামটা আমিই দিয়েছিলাম। ও আমার কথায় আফগানিস্তান, ইরান, ভিয়েতনাম সহ অনেক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিশন করেছে। ও এতটাই ভয়ঙ্করভাবে মানুষ মারতে পারতো যে ওর নাম শুনে লোকজন ভয় পেয়ে যেত। কথাগুলো শেষ হতে না হতেই তোশিরো ফ্যান্টমের বিল্ডিংয়ে ঢুকে পড়ে। সে উপস্থিত বাকি সৈনিকদেরকে মেরে মুহূর্তেই ফ্যান্টমের ঘরে ঢুকে পড়ে। ফাইনালি তোশিরো বাচ্চা মেয়েটাকে বাঁচিয়ে নেয়। ততক্ষণ সেখানে ম্যাক্সও চলে এসেছিল। তোশিরো বাচ্চাটাকে ম্যাক্সের কাছে রেখে ফ্যান্টমকে মারতে যাচ্ছিল, কিন্তু বাচ্চাটাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। সে তার আঙ্কেলকে নিয়ে বাড়ি ফিরে চলে যেতে চায়, কিন্তু তোশিরো অর্ধেক কাজ করে তো যেতে পারে না। তাই সে বাচ্চাটাকে রেখে ফ্যান্টমকে খুঁজতে চলে যায়। আর এবার বের হতে না হতেই তার মুখোমুখি হয় তার পুরানো বন্ধু ডার্ক। আর এই প্রথম ডার্কের সাথে ঘোস্টের লড়াই দেখে মনে হচ্ছিল যে তোশিরোকে টক্কর দেওয়ার মতো এখনও কেউ আছে, কিন্তু তবুও লড়াই শেষ হতে হতে ঘোস্ট তার বন্ধু ডার্ককে ভয়ঙ্কর এক আঘাত করে সেখানেই মেরে ফেলে। কিন্তু এই লড়াই করতে গিয়ে তোশিরো অনেক আহত হয়ে গিয়েছিল। সে স্মোক করতে করতে বাইরে চলে আসলে ফাইনালি তার দেখা হয় ফ্যান্টমের সাথে। সে ফ্যান্টমকে মারতে চাচ্ছিল, কিন্তু ফ্যান্টম তাকে বলে, এই আহত শরীর নিয়ে আর কত লড়াই করবে, আর কত মানুষকে মারবে? তুমি নিজের বন্ধুকেও বা কেন মারলে? ওদের কি পরিবার ছিল না? ওদের ঘরে কি বাচ্চা ছিল না? তুমি কেন মারলে ওদেরকে? বল। কথাগুলো শুনে তোশিরোও যেন হিপনোটাইজ হয়ে যায়। ফ্যান্টমের বলে যে একটা বাচ্চার জন্য এতগুলো মানুষকে কেন মারলে? এসব কিছু বলতে বলতে সে তোশিরোর গলায় ছুরির আঘাত করে, কিন্তু আঘাত পাওয়ার সাথে সাথে তোশিরোর জ্ঞান ফিরে আসে। আর সে আলোর গতিতে ফ্যান্টমের গলা কেটে দেয় আর বলে যে কেউ খারাপ কাজ করলে তার সাথে তার পরিবারও শাস্তি পায়। ফ্যান্টম তো সেখানেই মারা যায়, কিন্তু ভয়ঙ্কর আহত তোশিরো সেখানে পড়ে যায়। আর এই ঘটনার পর বাচ্চা মেয়েটা সমুদ্রের পাড়ে ঘুরছিল আর বলছিল যে অন্ধকার যত বেশি হোক না কেন, এই পৃথিবীতে একদিন না একদিন কেউ আলো নিয়ে আসবে, আর যদি আলো না আসে তাহলে পৃথিবী এর অস্তিত্ব থাকবে না। তো এই কথাগুলোর সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এখানে তোশিরো মারা গেছে নাকি বেঁচে আছে সেটা কিন্তু আমাদের স্পষ্ট করে বলা হয়নি। এই সিনেমার সেকেন্ড পার্ট আসবে, এজন্য হয়তো ক্লিয়ার করা হয়নি। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন, আশা করি ভালো লেগেছে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।